আর নেই সেই বিতর্কিত মূর্তি। একসময় ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের আবহে তৈরি হওয়া বিশালাকার ওই স্থাপত্য ভেঙে ফেলা হলো জানিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন ফুটবল প্রেমীদের একাংশ। রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সেই বিতর্কিত প্রতীক সরিয়ে ফেলল নতুন সরকার। এখন সেখানে পড়ে রয়েছে শুধু বুট আর একটি ফুটবল। আর সেই ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। আন্তর্জাতিক মান বজায় রাখতে স্টেডিয়ামের ভিতরে যেমন আমূল পরিবর্তন আনা হয়েছিল, তেমনি বাইরেও তৈরি হয়েছিল একাধিক নতুন স্থাপনা। সেই সময়ই ভিআইপি গেটের পাশে বসানো হয় বিশাল আকার এই মূর্তি। কিন্তু শুরু থেকেই ওই মূর্তির নকশা, অর্থ এবং প্রয়োজনীয়তা নিয়ে উঠছিল প্রশ্ন। ফুটবল প্রেমীদের একাংশের অভিযোগ ছিল, ফুটবলের আবেগের সঙ্গে এই মূর্তির কোনো যোগই নেই। সাল 2017 ভারতীয় ফুটবলে ঐতিহাসিক বছর, কারণ সেই প্রথম ফিফার কোনো বিশ্বকাপ আয়োজনের বরাত পায় ভারত। অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে। কলকাতাতেও হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। মাঠের অ্যাস্ট্রোটার্ফ তুলে প্রাকৃতিক ঘাস রোপণ করা হয়েছিল। গ্যালারিতে অত্যাধুনিক বাকেট সিট, প্র্যাকটিস মাঠ, আমূল সংস্কার করা হয় স্টেডিয়াম ফিফা গাইডলাইন মেনে। সেই সময়ই মাঠের বাইরে ভিআইপি গেটের ঠিক পাশে বাইপাস সংলগ্ন রাস্তার উপর বসানো হয়েছিল বিশাল এক মূর্তি, যে মূর্তির নকশা করেছিলেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তিটি নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। বিশাল মূর্তিতে ছিল এক অর্ধমানব, যে মূর্তির পা থেকে কোমর পর্যন্ত আছে দুটি পা, ফুটবলারদের মতো জুতো এবং শর্টস পরিহিত। তার উপরে বিশালাকার এক গোলক, তার উপরে বসানো আছে বিশ্ব বাংলা লোগো, পায়ের বলে লেখা জয়ী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মূর্তির নকশা তৈরি করেছিলেন। এই মূর্তি তৈরির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ওই মূর্তিটির যে কি অর্থ তা বাংলার ফুটবল প্রেমীদের কাছে পরিষ্কার ছিল না। সমালোচনার ঝড় উঠেছিল। ফুটবল প্রেমীরা বলেছিলেন, এরকম অর্থহীন মূর্তি কেন আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সামনে বসানো হবে? কেন ভারতের কোনো কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হবে না? এই মাথাহীন মূর্তি নিয়ে ফুটবল প্রেমীদের ক্ষোভ থাকলেও তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি আগের সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। পালাবদলের পর 17ই মে যুবভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপর ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হলো, সরকার চলে গেল, তখনই জানিয়ে দেন পূর্ত দফতরের সঙ্গে কথা বলে মূর্তিটা ভেঙে দেওয়া হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই এই মূর্তি সরিয়ে ফেলার পদক্ষেপ নিল সরকার। এর আগে বিভিন্ন জায়গা থেকে সরানো হয়েছে বিশ্ব বাংলার লোগো। ডার্বির আগে যুবভারতীর প্রধান প্রবেশদ্বার থেকেও সরানো হয় এই লোগো। তবে স্টেডিয়ামের বাইরের এই মূর্তি সরানোর কাজ শেষ হয় শনিবার। একসময় আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের আবহে তৈরি হওয়া সেই বিতর্কিত মূর্তি শেষ পর্যন্ত রাজনৈতিক পালাবদলের পরে বিদায় নিল যুবভারতীর সামনে থেকে। মাথাহীন অদ্ভুত নকশার ওই মূর্তি ঘিরে বছরের পর বছর ধরে যে প্রশ্ন, সমালোচনা আর কটাক্ষ চলেছে, অবশেষে তারই সমাপ্তি ঘটল শনিবার। এখন সেখানে পড়ে রয়েছে শুধু বুট আর ফুটবল। আর সেটাই যেন বাংলার ফুটবল সংস্কৃতির সঙ্গে এই বিতর্কিত শিল্প ভাবনার ব্যবধানকেই আরও স্পষ্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন, ওই জায়গায় কি আসতে চলেছে? ক্রীড়াপ্রেমীদের একাংশ চাইছেন সেখানে বসানো হোক ভারতীয় ফুটবলের কোনো কিংবদন্তির মূর্তি। কেউ বলছেন পিকে বন্দ্যোপাধ্যায়, কেউ আবার চুনি গোস্বামী বা গোষ্ঠপালদের নাম তুলছেন। অর্থাৎ মাথাহীন প্রতীকের বদলে এবার ফুটবল ইতিহাসের বাস্তব নায়কদের সামনে আনতে চাইছে বাংলার ফুটবল মহল। এখন দেখার যুবভারতীর সামনে নতুন ইতিহাস লেখে কোন মূর্তি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আজকে সেই রাজ্যটাকে পাকিস্তান বানিয়ে দেওয়া হবে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হবে, এটা কেউ মেনে নেবে না। এখানে তো প্রত্যেকই পশ্চিমবঙ্গবাসী। এই হিন্দু মুসলমানের বিভাজনটা কোথা থেকে আসে? জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ যার পক্ষে ভোট দিয়েছিলেন, তবে আগে অনেকে ব্যান্ড বাজাচ্ছিলেন শুনেছিলাম, আমরা তাদের খুব মিস করছি এবারে নির্বাচন। বিরোধী তো থাকতেই হবে, তাহলে গণতন্ত্রের সাফল্য আসবে। বিজেপি যারা এরকম করছেন তারা কেউ বিজেপি নয়, তারা 4 ঘন্টার বিজেপি। আমরা যদি এ পথে হাঁটতাম তাহলে 2021 সালের আগেই পশ্চিমবঙ্গের এই সরকারটাকে সরিয়ে দেওয়ার জন্য সে যত বড় পার্টির নেতা হোক, বড় বিধায়কও যদি হয়, যে গিয়ে পঞ্চায়েত বদল করে দিচ্ছেন, তাহলে তাকেও দলীয় শৃঙ্খলার সামনে পড়তে
করতে পারি। নির্বাচনের আগে আমরা এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন সরকার তৈরি হয়েছে, সম্পূর্ণ মন্ত্রিসভাও এখনো গঠিত হয়নি এবং সরকারকে একটু সময় দিন, সরকারের একটা 2 দিন পিরিয়ড থাকে, একটু সময় দিন। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের আজকের যে স্বাস্থ্যের অবস্থা আছে, যেভাবে চিকিৎসকদের দিনের পর দিন পানিশমেন্ট পোস্টিং হয়েছিল, ট্রান্সফার হয়েছিল এবং সব জায়গাতেই একটা রাজনীতির একচেটিয়া একাধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে দল এবং সরকার চেষ্টা করবে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বাইরে বের করে দেওয়া। দ্বিতীয় এমস এর কথা বলছেন দাদা, এখন কোন দিকে পরিকল্পনা হয়েছে উত্তরবঙ্গে দ্বিতীয় এমস হবে, তো হবেই। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক উত্তরণ চায়। আমাদের প্রধানমন্ত্রী তিনি চান যে উত্তর পূর্ব ভারতের যেটা গেটওয়ে এবং যে পশ্চিমবঙ্গ একসময় শিল্পে একদম উপরে যার জায়গা ছিল, ব্রিটিশ ইন্ডিয়ায় সারা পৃথিবীর জিডিপির মধ্যে একটা বঙ্গপ্রদেশের একটা নির্দিষ্ট কন্ট্রিবিউশন ছিল। এত সুজলা সুফলা পশ্চিমবঙ্গ আজকে এতটা পিছিয়ে পড়বে সেটা হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ভারতের প্রধানমন্ত্রী এবং সমস্ত যে দায়িত্বশীল মন্ত্রীরা আছেন, সে জুট হোক, হেলথ হোক, ইন্ডাস্ট্রি হোক, সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে একটি নতুন অবস্থানে পৌঁছে দেবার জন্য তার চেষ্টা। এবং আমরা আবেদন করছি সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা ভারতবর্ষের বাইরে নিজ নিজ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে তাদের মেধাকে প্রতিষ্ঠা করেছে, তারা বহু জায়গায় একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে সাফল্য নিয়ে এসেছে। আজকে তারা আসুন পশ্চিমবঙ্গ আপনাদের একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রধানদের চাপ ইস্তফা দিতে বাধ্য করছে বিজেপি। যারা এরকম করছেন তারা কেউ বিজেপি নয়, তারা 4 ঘন্টার বিজেপি। ওগুলো যেটা দেখছেন ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফসল মাত্র। এটা বিজেপির নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে, নির্বাচিত বডিকে ফেলে দেবার পক্ষে নয়। এখন নির্বাচনটা তো পঞ্চায়েতে কি করে হয়েছে প্রত্যেক মানুষের জানা, তারপরেও আমরা সে পথে হাঁটবো না। এই পথ আমাদের নয়। যারা এটা করছেন দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতি উৎসাহী কিছু নেমে পড়েছেন ময়দানে, সে যত বড় পার্টির নেতা হোক, বড় বিধায়কও যদি হয়, যে গিয়ে পঞ্চায়েত বদল করে দিচ্ছেন, তাহলে তাকেও দলীয় শৃঙ্খলার সামনে পড়তে হবে। তার উপরও আজকে সেই শৃঙ্খলা ভঙ্গের ভাড়া নেমে আসবে। এটা দলের অবস্থান নয়, এটা অত্যন্ত স্পষ্ট। আমরা যদি এ পথে হাঁটতাম তাহলে 2021 সালের আগেই পশ্চিমবঙ্গের এই সরকারটাকে সরিয়ে দেওয়া যেত। বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি কোনো অবস্থাতে কোনো ভাতৃহত্যায় বিশ্বাস করে না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একটা সুযোগ দিয়েছেন, এটা তো আমাদের একার কৃতিত্ব নয়। সারা পৃথিবী থেকে মানুষ যারা এখানে ভোটার, তারা ভোট দিতে এসছেন, যারা ভোটার নন, গ্রিন কার্ড হোল্ডার কিন্তু অন্য দেশের সিটিজেনশিপ নিয়েছেন, তারাও এসেছেন। তারা নিজেদের মতো করে প্রচার করেছেন। আমরা অনেক ক্ষেত্রে জানি না, কারোর সঙ্গে যোগাযোগ নেই। পরিযায়ী শ্রমিকরা এসেছেন, কিছু আমাদের ব্যবস্থাপনা এসেছেন, আর কিছুরা নিজেদের টাকা দিয়ে এসেছেন। সুতরাং এই যে লক্ষ্য, এটার লক্ষ্যটা কি? একটা নতুন পশ্চিমবঙ্গের সন্ধানে তারা এসেছেন। আমরাও চাই একটা রাজনৈতিক এই সমাজটা সরে যায়। একটা রাজনৈতিক সমাজের মধ্যে থেকে কোনোদিন কোনো রাজ্য দেশের উপকার হতে পারেনি, ভালো হতে পারেনি। পশ্চিমবঙ্গের শিল্পের সুষ্ঠু প্রতিযোগিতা থাকুক, এখানে রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এফডিআই বাড়ুক, এসিজেড আসুক। শিল্পের ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তরুণ শিক্ষিত প্রজন্ম যারা আছেন তারা কাজ চায়, তারা কর্মসংস্থান চায়, তারা ভালোভাবে বেঁচে থাকতে চায়। আর তরুণ প্রজন্ম তারা আন্তর্জাতিক মানের শিক্ষা চায়। সেটা করার লক্ষ্যে এই সরকার বদ্ধপরিকর। 1 বছর সময় দিন, আর এখনো 1 মাসও পাইনি সরকার। একটু সময় দিন, সব পাল্টে যাবে।
দাদা কালকে কালকে যে নির্বাচন একদম মানে পন্থা নির্বাচন পন্থা নির্বাচন ওখানে আর নির্বাচন তো আগে হতো না। পলতার নির্বাচনের যে পুনর্নির্বাচন হচ্ছে সেই কৃতিত্ব তো বিজেপি কর্মীদের নয়, আমরা তো করাইনি। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন, কারণ তাদের মনে বিশ্বাস এসেছিল পরিবর্তন হতে চলেছে। এবং আমার দেখি আমাকে মহিলারা বলছেন ধরে ওখানে যে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ, আমরা হিন্দু ছিলাম বলে আমাদের ভোট দিতে হয়। এটা তো পশ্চিমবঙ্গের চেনা চেহারা নয়। এখানে তো প্রত্যেকই পশ্চিমবঙ্গবাসী। এই হিন্দু মুসলমানের বিভাজনটা কোথা থেকে আসে? আপনি কালী পুজো বন্ধ করে দেবেন, দুর্গা পুজোর বিসর্জনের রুট চেঞ্জ করে দেবেন। এটা তো হিন্দু হোমল্যান্ড, যেটা হিন্দুদের পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। এমনকি জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ যার পক্ষে ভোট দিয়েছিল, আজকে সেই রাজ্যটাকে পাকিস্তান বানিয়ে দেওয়া হবে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হবে, এটা কেউ মেনে নেবেন না। ফলে ওখানে যে নির্বাচনটা হচ্ছে ওটা শুধুমাত্র একটা নির্বাচন, মানুষের দাবি নির্বাচন হয়েছে। তবে আগে অনেকে ব্যান্ড বাজাচ্ছিলেন শুনেছিলাম, আমরা তাদের খুব মিস করছি এবারে নির্বাচন। আমি ওখানে গিয়ে বলেছিলাম প্রচার করুন, বিরোধী তো থাকতেই হবে, তাহলে গণতন্ত্রের সাফল্য আসবে। আমরা তৃণমূলের কাছে আহ্বান জানিয়েছি, ভাই আসুন প্রচার করুন, আমাদের সভাপতি আপনাদের স্বাগত জানাবেন, নিজেদের কথা বলুন রাস্তায় নেমে। কিন্তু কি জানেন তো, পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে তৃণমূলের পতাকা লাগানোর কোনো লোক নেই, আর বিজেপির পতাকা খোলার কোনো